হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডায় সবাই আশা করি ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করো, কারণ সামনেই মাধ্যমিক পরীক্ষা। ভালো থেকে তোমরা তোমাদের প্রিপারেশনগুলো রেডি করো। আর বেশি বাকিও নেই। তো আমি আগের ভিডিওতে যেগুলো বলেছিলাম যে মাধ্যমিক সংক্রান্ত কিছু সাজেশান দিয়েছিলাম, তো এরপরে আমি প্রত্যেকটা ইয়ার ধরে ধরে মার্কস টু এর যে বিষয়গুলো আছে সেই মার্কস টু এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথম কথা হচ্ছে, আমরা ইয়ার ধরে ধরে যেগুলো যাব সেটা হচ্ছে 2017কে প্রথমে দেখব, তারপরে 2018, তারপরে 2020, 2022, 2024। তো এই 2024 এই সালটা বেশি ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে এই 2024 সালেরগুলো যে 2 নম্বর প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো আমরা এবার দেখে নিই, যে কোন কোন পয়েন্টগুলো লিখলে আমরা আশা করব যে 2-2 পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। তো চলো 2024 সালের যে 2 মার্কসের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো একবার দেখে নেওয়া যাক, এবং ওর মধ্যে কি কি পয়েন্ট লিখতে হবে। প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়? ঠিক আছে? তো স্টুডেন্টস, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়, সেখানে যে যে পয়েন্টগুলো দিতে হবে, প্রথম কথা হচ্ছে পরিবেশের ইতিহাস বলতে পরিবেশ সংক্রান্ত যে পঠন পাঠন বিদ্যা, এইটা একটা পয়েন্ট দিতে হবে। মানে বোর্ডের নিয়ম অনুযায়ী যে ধরনের পয়েন্টগুলো থাকলে এক্সামিনাররা যারা 2-2 দিতে পারে। তো প্রথম হচ্ছে তাহলে কি, পরিবেশের ইতিহাস বলতে পরিবেশ সংক্রান্ত যে পঠন পাঠন বিদ্যা, সেই পঠন পাঠন বিদ্যাকে বলা হয়, এটা একটা। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ইতিহাসের মাধ্যমে পরিবেশ সম্পর্কে বর্তমান প্রজন্মকে যে সচেতন করা, এটাও কিন্তু একটা পরিবেশের ইতিহাসের সেটা যুক্ত করা হয়। এবং সেই সঙ্গে কিছু ঐতিহাসিকের নাম দিয়ে দিবে, রিচার্ড গ্রোভ, র্যাচেল কারসন। তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে দেবে, এবং তার সঙ্গে বিভিন্ন আন্দোলনগুলো, যে পরিবেশ সম্পর্কিত যে আন্দোলনগুলো হয়েছিল, চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছিল, সেই বিষয়গুলো একটু উল্লেখ করে দিলে আশা করি 2-2 পাওয়ার প্রবাবিলিটি থাকবে। এবারে 3.2 যে প্রশ্নটা আছে, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর কী গুরুত্ব? সেখানে স্টুডেন্টস যে যে পয়েন্টগুলো তুলে ধরবে সেটা হচ্ছে, আত্মচরিতের ঐতিহাসিক মূল্য অপরিসীম, এটা একটা পয়েন্ট ধরবে। দীর্ঘদিন ধরে মানুষের মনে সমসাময়িক রাজনীতি, এটাও একটা। এবং সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিষয় অবচেতন মনে জমে থাকে, যা পরবর্তীকালে আত্মচরিতের মাধ্যমে প্রকাশ পায়, এবং এটি হলো লিখিত সাহিত্যিক উপাদান। তাহলে আত্মজীবনীর কী কী গুরুত্ব সেখানে দিয়ে দিলে, এবং সেই সঙ্গে কোনো একটা আত্মজীবনীর নাম উল্লেখ করে দেবে। সেখানে গান্ধীজি হোক, বা সরলা দেবী চৌধুরানী হোক, বা বিপিনচন্দ্র পালের হোক। আচ্ছা, 3.3 যেটা বলেছে, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? এবং এই 1813 বলতে গেলে এখানে বিভিন্ন যে চার্টার অ্যাক্টগুলো ছিল সেখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা 1793, 1813, 1833, 1853, প্রত্যেকটা কিন্তু 20 বছর ছাড়া ছাড়া একটা ডিফারেন্স আছে। তো প্রত্যেকটারই এক একটা সিগনিফিকেন্স আছে। যেমন 1793 মনোপলিটিক্যাল রাইটস অন দ্য বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে তার সঙ্গে যেটা হচ্ছে 1813, তো পাশ্চাত্য শিক্ষার বিস্তারে কী কী গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, এটার যে পয়েন্টগুলো দেবে তোমরা, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার 1813 সালে চার্টার আইন প্রবর্তন করেন, নাম্বার একটা পয়েন্ট হলো। এবং এই আইনের দ্বারা ভারতের শিক্ষা প্রসারে সরকার বছরে 1 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয়। এবার এখানে কিন্তু বলে দেয়নি যে কোন শিক্ষা, পাশ্চাত্য না দেশীয়, সেটা কিন্তু বলে দেয় না, বলে দেওয়া হয়েছে যে শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা করে খরচ করার কথা বলা হয়। এবং এই কারণে 1813 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস, এই পয়েন্টগুলো আশা করি লিখলে এক্সামিনাররা 2-2 নাম্বার দেবে। এবার হচ্ছে 3.4, ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ কেন স্মরণীয়? সেখানে আমরা দেখব যে মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, যেখানে তিনি 1836 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে আরও 4 জন ছাত্রকে সঙ্গে নিয়ে প্রথম শবদেহ ব্যবচ্ছেদ করেছিলেন, যেটা ছিল হিন্দু সমাজের একটা বৈপ্লবিক কার্যক্রম। আর এই কারণেই ভারতে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ইতিহাসে 1836 স্মরণীয়। তো স্টুডেন্টস এই পয়েন্টগুলো দেবে। এবারে 3.6, যেখানে হচ্ছে হেদায়েতি নামে কারা পরিচিত ছিল? তিতুমিরের অনুগামীদেরকে হেদায়েতি বলা হয়। এবং সেই সঙ্গে তিতুমিরের যে বারাসাত বিদ্রোহ হয়েছিল ওটা একটু উল্লেখ করে দিলে আশা রাখি যে 2-2 পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। 3.7, যেটা বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল?
3.7 যেখানে যে পয়েন্টগুলো এখানে দেবার চেষ্টা করবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি লিখেছিলেন এবং এই গ্রন্থের মাধ্যমে তিনি বর্তমান ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির বিরুদ্ধে জাতীয়তাবাদের জাগরণ ঘটিয়েছিলেন। এটা গেল একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা দেখবে সেটা হচ্ছে তিনি এই গ্রন্থের মাধ্যমে প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে ভারতবর্ষের ইতিহাস তুলে ধরে ভারতীয়দের মধ্যে নিজেদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে যে গর্ববোধ জাগ্রত করেছিল, আত্মশক্তি আত্মনির্ভরতা দেশপ্রেম এই বিষয়গুলো উল্লেখ করে দেবে। আচ্ছা, তারপরে 3.8 যেটা বলেছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, একটু প্রথমে গগনেন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দিয়ে দেবে এবং সেই সঙ্গে তার যে কার্টুন চিত্র, সেই কার্টুন চিত্রের মাধ্যমে তিনি কিভাবে সাম্রাজ্যবাদের সমালোচনা করেছিল, তিনি তার কার্টুন চিত্রের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের প্রসার ঘটিয়েছিল, তিনি কিভাবে নব্য বাঙালি বাবুদের সমালোচনা করেছিল, এর মধ্যে যে কোনো দুটো দিলেই আশা রাখি এটা 2-2 পার একটা সম্ভাবনা থাকবে। 3.9 যেটা হচ্ছে বিদ্যাসাগর ষাট। বিদ্যাসাগর যে নতুন বর্ণমালা সৃষ্টি করেছিল যেটা বাংলার মুদ্রণ ব্যবস্থার ইতিহাসে বিদ্যাসাগর ষাট নামে পরিচিত, এটা স্টুডেন্টস তোমরা উল্লেখ করবে। আচ্ছা, 3.10 বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার কি গুরুত্ব, যেটা হচ্ছে নব্য ইংরাজি শিক্ষিত যুবকদের জ্ঞান পিপাসা মিটিয়েছিল এটা, এবং বটতলা সাহিত্যের মাধ্যমে সমাজ সম্পর্কে বহু তথ্য জানা হতো এবং চটুল এবং সস্তা সাহিত্য এবং অনিয়মিত প্রকাশনা, এবং সেই সঙ্গে কয়েকটা উদাহরণ দিয়ে দেবে, কলকাতা কমলালয় নববাবু বিলাস এইগুলো উদাহরণ দিয়ে দেবে। আচ্ছা, 3.11 যে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কী ভূমিকা ছিল, যেমন হচ্ছে এখানে মানে বোর্ডের রুল অনুযায়ী এখানে যে পয়েন্টগুলো দেবে সেগুলো হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের সময় বলিষ্ঠ কৃষক নেতা ছিলেন তিনি, অযোধ্যা কৃষাণ সভা 1920-তে তৈরি করলেন এবং উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এটা গেল 3.11। আচ্ছা, এরপরে হচ্ছে 3.12 সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। প্রথম কথা হচ্ছে এআইটিউসি এটা করে দেবে, ওখানে হচ্ছে যেটা 1920 সালে লালা লাজপত রায় এবং তার সঙ্গে যিনি যুগ্ম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। আচ্ছা, সেই সঙ্গে কী উদ্দেশ্য ছিল না, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করতে হবে, শ্রমিকদের মধ্যে সমাজতন্ত্রের প্রসার ঘটাতে হবে এবং ভারতের জাতীয় আন্দোলনে শ্রমিকদেরকে যুক্ত করতে হবে। আচ্ছা, 3.13 মধ্যে যে পয়েন্টগুলো দেবে স্টুডেন্টস সেটা হচ্ছে যে জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কীরূপ ভূমিকা ছিল। সরলা দেবী চৌধুরানী প্রথম কথা হচ্ছে জাতীয় চেতনা জাগ্রত করেছিল, তিনি প্রতাপাদিত্য উৎসব বীরাষ্টমী ব্রত প্রচলন করেছিল এবং তিনি লক্ষ্মীর ভাণ্ডারও চালু করেছিলেন এবং ভারতশ্রী মহামণ্ডল তৈরি করেছিলেন। এই ভারতশ্রী মহামণ্ডলটা সম্ভবত 1911 সালে তৈরি হয়েছিল এবং এই 1911কে নিয়ে অনেক প্রশ্ন আমরা দেখি প্রশ্নের, যেটা হচ্ছে কি মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কাপ জিতেছিল 1911 সালে। ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল 1911 সালে। ভারতের রাজধানী তো কলকাতা দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল। এবং এর সঙ্গে একটা কথা বলে দিই, এই যে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কাপ জিতলো, তো এখানে কিন্তু যিনি মোহনবাগানের যিনি ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে, সো যেখানে হচ্ছে শিবদাস ভাদুড়ি মোহনবাগানের ক্যাপ্টেন নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 3.13 হয়ে গেল। 3.14 যেটা বলেছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কী ভূমিকা ছিল। স্টুডেন্টস এখানে দিবে সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলটা তৈরি করলেন এবং এই দল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল এবং অন্যান্য বৈপ্লবিক কর্মসূচি কী করেছিল সেগুলো উল্লেখ করে দেবে। আচ্ছা, 3.15 যেটা আছে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব কেন বলা হয়, কারণ বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। 2 নম্বর পয়েন্ট দেবে যে স্বাধীনতার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেশীয় রাজ্যগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন এবং দেশীয় রাজ্যগুলোকে তিনি ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। তাহলে জার্মানির যে প্রেসিডেন্ট ছিলেন বিসমার্কের যে আদর্শ, সেই আদর্শকে তিনি এখানেই কিন্তু বাস্তবায়ন করেছিলেন, যেটার সঙ্গে ওটা তারও মিল হয়ে যায়, যার জন্য মানে এনাকে ভারতের বিসমার্ক বলা হয়। আচ্ছা, উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে কি বলবো, যে পয়েন্টগুলো দেবো, স্বাধীনতার পর পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে বহু গৃহহীন মানুষ বাসস্থান খাদ্য পোশাক আশ্রয় এবং নিরাপত্তার জন্য ভারতে এসেছিল, যাদেরকে বলা হয় উদ্বাস্তু। তাহলে উদ্বাস্তু কাদের বলে এটা উল্লেখ করে দিলে, এবং এই সকল উদ্বাস্তু মানুষদের থাকার ব্যবস্থা করে দেওয়া ভারতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দেখা দিয়েছিল, যেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা নামে পরিচিত।
তা স্টুডেন্টস এখানে যে ২ নম্বরের প্রশ্নগুলো ২০২৪ সেই প্রশ্নগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি এবং আগামী দিনে আমি আশা রাখবো যে প্রত্যেকটা ইয়ার ধরে, ধরে মানে যেগুলো আগে আমাদের দরকার সেটা হচ্ছে ২০২২, ২০২০, ২০১৮, ২০১৭ এইগুলো আমাদের আগে মানে খুব এসেনশিয়াল, এগুলো আমাদের করে যেতেই হবে। আচ্ছা যাই হোক, এবং এর সঙ্গে অনেকে প্রশ্ন করেছিল কমেন্ট সেকশানে যে ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারগুলো। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টস একটা কথাই বলবো যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিল গত বছরে, সেই ম্যাপ পয়েন্টিংগুলো আশা করি করে গেলেই তোমরা কমন পাবে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে ২০২৪ সালের প্রশ্নগুলো ২ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। সেই সঙ্গে ২০২৪ এর যে বড় প্রশ্নগুলো আছে, সেই বড় প্রশ্নের মধ্যে কিছু, কিছু পয়েন্টগুলো উল্লেখ করে দিই যে এই পয়েন্টগুলো থাকলে তোমরা ৮ এ ৮ পেতে পারো। যে এখানে ৪ এ ৪ পেতে পারো। সেই বিষয়গুলো নিয়ে ছোট্ট সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি। যেখানে আমি ৮ নম্বরের প্রশ্নগুলো নিয়ে একটু বলে দিচ্ছি ২০২৪ এর যে প্রশ্নগুলো খুব ইম্পোর্টেন্ট এবারে, যেটা হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। ঠিক আছে? তো এখানে যে পয়েন্টগুলো দেবে সেটা হচ্ছে কি না, আম এখানে হচ্ছে 4.1 নয়, এটা হচ্ছে 5.1 এ। 5.1 এ যে পয়েন্টগুলো দেবে, যেমন হচ্ছে প্রশ্নের ১ম অংশটা কিভাবে লিখবে, সেটা হচ্ছে ১ম একটা ভূমিকা দিতে হবে যে বিদ্যাসাগর নেতৃত্বে বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ যদি দিতে চাও, তাহলে সেখানে ১ম এ ভূমিকা দিলে, তারপরে হচ্ছে বিদ্যাসাগরের পূর্বে যে বিধবা বিবাহ আন্দোলনগুলো হয়েছিল সেটা উল্লেখ করতে হবে এবং সংবাদপত্র এবং ম্যাগাজিন যে ব্যাপারগুলো ছিল সেগুলো উল্লেখ করবে। বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ সমর্থনে যে বিদ্যাসাগরের যে ১ম লেখা, সেই লেখাগুলো উল্লেখ করতে হবে। তারপরে রক্ষণশীল সমাজে কী প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং সেই সঙ্গে বিদ্যাসাগরের ২য় লেখা এবং পরাশর সংহিতার কী ভূমিকা এবং সেই সঙ্গে লর্ড ডালহৌসিকে যে আবেদনপত্র প্রেরণ করা হয়েছিল এবং বিধবা বিবাহ আইন প্রবর্তন এবং প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান। এরপরে সেকেন্ড পার্ট যেটা বলেছে বিদ্যাসাগর কতটা সফলতা পেয়েছিল সেইটার পয়েন্টে এই বিষয়গুলো লিখতে হবে স্টুডেন্টস, যেটা হচ্ছে বিধবা বিবাহের জন্য বিদ্যাসাগরের প্রচুর অর্থ ব্যয়, এটা একটা পয়েন্ট। ২ নম্বর হচ্ছে বাংলার একটা স্মরণীয় কাজ এবং এর সমর্থনে প্রচুর গান লেখা হয়েছিল, সাধারণ জনগণের হৃদয় জয় করা হয়েছিল, বিধবা বিবাহের প্রসার খুব কম হয়েছিল কিন্তু এ ব্যাপারে ধীরে ধীরে একটা সামাজিক সচেতনতা বেড়েছিল এবং লাস্টে উপসংহার দিয়ে কমপ্লিট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে সভা সমিতির যুগ বলতে কী বোঝায় এবং ১৯ শতকের বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কী অবদান সেটা উল্লেখ করতে হবে। এখানে তাহলে প্রথম অংশ কী বলেছে, সভা সমিতির যুগ। এখানে আমার মার্কস আছে ৩ নম্বর, 3+5। তাহলে ৩ নম্বরের জন্য কি লিখতে হবে যে ঊনবিংশ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগে যে বিভিন্ন সভা বা সমিতিগুলো গড়ে উঠেছিল সেইগুলোর নাম উল্লেখ করে দিতে হবে, অনিল শীলের মতামত দিয়ে দিতে হবে একটু এবং সেই সঙ্গে সমিতিগুলো গড়ে ওঠার উদ্দেশ্য। ঠিক আছে? এইগুলো দিয়ে দেবে এবং সেকেন্ড পার্ট যেটা আছে হিন্দু মেলা। হিন্দু মেলাটা তো একটা ৪ নম্বরেরও থাকে আবার ৮ নম্বরেরও প্রশ্ন থাকে। সেখানে এই হিন্দু মেলা সম্পর্কে ডিটেলসে লিখে দেবে। হিন্দু মেলা সম্পর্কে আর ডিটেলসে বলছি না। এরপরে ২০২৪ এ যেটা আছে নমঃশূদ্র আন্দোলন। এটা ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আছে স্টুডেন্টস। প্রথমে তাহলে ভূমিকা দেব, নমঃশূদ্র কাদের বলবো, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কী ভূমিকা ছিল ওখানে। তারপরে নমঃশূদ্র সমিতির কী ভূমিকা ছিল, আন্দোলনের নেতৃত্ব কারা কারা দিয়েছিল, দাবিসমূহ কী কী ছিল, মতুয়া সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন ধরনের যে সংগঠন গড়ে উঠেছিল এবং শেষে উপসংহার। তাহলে স্টুডেন্টস এই হচ্ছে ২০২৪-এর টোটাল যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আগামী দিনে অন্যান্য যে ইয়ারগুলো আছে সেই ইয়ারগুলো নিয়ে আবার দেখা হচ্ছে পরে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।